আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার সুপ্রিয় শিক্ষার্থীরা, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় জীবনী শক্তির প্রথম আলোচনায় আজ তোমাদের সাথে আছি আমি নজমুন আরা বেগম। চিত্রটি লক্ষ্য করি। সূর্যালোকের সহায়তায় গাছের পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হচ্ছে। সূর্যালোকের প্রভাবে উদ্ভিদের খাদ্য তৈরির এই প্রক্রিয়ার নাম কি বলতে পারবে? এই প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ সালোকসংশ্লেষণ। সালোকসংশ্লেষণ সম্পর্কিত আজকের আলোচনার অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো জীবনী শক্তির ব্যাখ্যা, সালোকসংশ্লেষণের সংজ্ঞা, সালোকসংশ্লেষণের পর্যায়গুলোর বর্ণনা, কোষের প্রধান শক্তি উৎস হিসাবে এটিপি এর ভূমিকা, সালোকসংশ্লেষণে ক্লোরোফিল ও আলোর ভূমিকা, কার্বন ডাই অক্সাইড বিজারণের গতিপথের ব্যাখ্যা এবং সালোকসংশ্লেষণ এর প্রভাবকগুলোর বর্ণনা। এই খাদ্য খেলে দেহে শক্তি উৎপন্ন হয়। এর উৎস উদ্ভিদ। এই উদ্ভিদে শক্তি এলো সূর্য থেকে। তাহলে জীবদেহে হাজারো রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য কম বেশি শক্তির প্রয়োজন। জীব কর্তৃক তার দেহে শক্তি উৎপাদন ও ব্যবহারের কৌশলকে বলে জীবনী শক্তি। সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে। এই শক্তি উদ্ভিদ দেহে বিভিন্ন বিক্রিয়ায় শক্তি যোগায়, যেমন এটিপি, জিটিপি, এনএডি, এনএডিপি, FADH2 ইত্যাদি। এদের মধ্যে এটিপি শক্তি সঞ্চয় করে রাখে। এজন্য এটিপিকে অনেক সময় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলে। এই পাঠে ব্যবহৃত কয়েকটি সংক্ষিপ্ত রূপের পূর্ণরূপ জেনে নেই। এটিপি এডিনোসিন ট্রাইফসফেট, এডিপি এডিনোসিন ডাইফসফেট, এএমপি এডিনোসিন মনোফসফেট, এনএডি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এনএডিপি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, NADPH2 নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট রিডিউসড, FADH2 ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। শিক্ষার্থীবৃন্দ, সালোকসংশ্লেষণ কাকে বলে মনে আছে তোমাদের? আমরা নিচের ক্লাসেও পড়েছিলাম। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে এবং সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে, তাকেই সালোকসংশ্লেষণ বলে। সালোকসংশ্লেষণের সমীকরণটি দেখি। 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে তৈরি হয় 1 অণু শর্করা এবং 6 অণু অক্সিজেন। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। এটি উদ্ভিদের পাতার ভেতরে ঘটে। রাসায়নিক বিক্রিয়াটি আবার একটু দেখি। 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে 1 অণু শর্করা, 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি তৈরি করে। সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণগুলো কি কি দেখি। মাটির নিচের পানি, বায়ুর কার্বন ডাই অক্সাইড, এগুলো পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে অবস্থিত ক্লোরোফিল, এই 3টি জিনিসই হচ্ছে প্রয়োজনীয় উপকরণ। পাতা প্রচ্ছদে দেখি কি কি আছে। উপরে
ঢেউ খেলানো অংশটি কিউটিকল, এরপর ঊর্ধ্বত্বক। লম্বা আকৃতির কোষগুলো পেলিসেড প্যারেনকাইমা। স্পঞ্জের মতো ছোট ছোট ফাঁকাযুক্ত কোষগুলো স্পঞ্জি প্যারেনকাইমা। নিচের ত্বকের যে ছিদ্র সেটি স্ট্রোমা। পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পানি ও কার্বন ডাই অক্সাইড পৌঁছায়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি কোথায় ঘটে? পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষণের প্রধান স্থান। ক্লোরোপ্লাস্টের গঠনটি দেখি। কমলা বর্ণের যে অংশটি ভিতরের ঝিল্লি, এগুলো স্ট্রোমা। চাকতির মতো অংশটি গ্রানাম, এটি স্ট্রোমা ল্যামেলি। লাল তীর চিহ্নিত অংশের নিচে দেওয়া এটি স্ট্রোমা। স্ট্রোমা বন্ধ অবস্থায় এরকম থাকে, স্ট্রোমা খোলা অবস্থায়। খোলা অবস্থায় কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে এবং ভেতর থেকে অক্সিজেন বাহিরে বেরিয়ে আসে। বায়ুমণ্ডলে 0.03% এবং পানিতে 0.3% কার্বন ডাই অক্সাইড আছে। তাই জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি। অক্সিজেন ও পানি সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্য, তাই এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। বিক্রিয়াটি লক্ষ্য করি। এখানে পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয় এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা তৈরি হয়। সালোকসংশ্লেষণ একটি দীর্ঘ প্রক্রিয়া। 1905 সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান এই প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন: আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক পর্যায়ে সূর্যালোক অপরিহার্য। আলোক নিরপেক্ষ পর্যায়ে সূর্যালোকের প্রয়োজন নেই, তবে সূর্যালোকের উপস্থিতিও ঘটতে পারে, সূর্যালোককে কাজে লাগায় না। আলোক পর্যায়টি ব্যাখ্যা করি, একটু মনোযোগের সাথে শুনো। এই প্রক্রিয়ায় এটিপি ও NADPH2 উৎপন্ন হয় এবং রূপান্তরিত শক্তি এই এটিপি এর মধ্যে সঞ্চিত হয়। এটিপি ও NADPH2 সৃষ্টিতে কার ভূমিকা রয়েছে বলতে পারো? ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল অণুর ভূমিকা রয়েছে। ক্লোরোপ্লাস্ট এর ক্লোরোফিল অণুর কাজটি দেখি। এখানে গ্রানামে ক্লোরোফিল অণু শোষণকৃত ফোটন হতে শক্তি সঞ্চয় করে। এই শক্তি এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরিতে ব্যবহৃত হয়। মুক্ত ফসফেট অর্থাৎ আইপি এডিপি এর সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এটিপি তৈরির এই প্রক্রিয়াকে বলে ফটোফসফোরাইলেশন। এটিপি কিভাবে তৈরি হয় দেখি। এডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে এটিপি। আইপি এখানে অজৈব ফসফেট এবং এ দিয়ে এডিনোসিন বোঝানো হয়েছে। এডিনোসিনের সাথে দুটি অজৈব ফসফেট থাকলে সেটি এডিনোসিন ডাইফসফেট। এডিনোসিনের সাথে তিনটি অজৈব ফসফেট থাকলে সেটি এডিনোসিন ট্রাইফসফেট। কিভাবে তৈরি হয়? এডিপি এর সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হলো। যুক্ত হওয়ার কৌশল দেখি। সূর্যের আলোর প্রভাবে এই অজৈব ফসফেটগুলো এডিনোসিন ডাইফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে বা এডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়। এটিপি তৈরির এই প্রক্রিয়াটি ফটোফসফোরাইলেশন। এই ফসফেট বন্ধনীতে প্রায় 7300 ক্যালোরি সৌরশক্তি আবদ্ধ হয়। শক্তি যুক্ত ও মুক্ত হওয়ার প্রক্রিয়াটি দেখো। শক্তিটা আসে আলো এবং ক্লোরোফিল অণু হতে। এরপর এটিপি তৈরি হয় এবং এই এটিপি জৈব সংশ্লেষণ, পরিবহন, বিপাকীয় কাজে ব্যয় হয়। মুক্ত ফসফেট এডিপি এর সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এটিপি যখন ভেঙে যায় তখন শক্তি নির্গত হয়।
যা জৈব সংশ্লেষণ, পরিবহন, বিপাকীয় কাজে ব্যয় হয়। এটিপি ভেঙে এডিপি ও আইপিতে পরিণত হয়, তখনই শক্তি নির্গত হয়। সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়। বিয়োজিত হয়ে কি হয় দেখি। পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন তৈরি হয়। এই প্রক্রিয়াকে বলে ফটোলাইসিস বা পানির সালোক বিভাজন। ফটোলাইসিস প্রক্রিয়ার পর কি ঘটে? অক্সিজেন বাতাসে চলে যায়। ইলেকট্রন ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরিতে ব্যবহৃত হয়। NADP কে হাইড্রোজেন আয়ন বিজারিত করে NADPH2 তৈরি করে। এরপর শুরু হয় আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায় ব্যাখ্যা করি, মনোযোগের সাথে তোমরা শুনবে। আলোক পর্যায়ে কি কি উৎপন্ন হয়েছিল মনে আছে তোমাদের? এটিপি ও NADPH2। এই পর্যায়ে এদের সহায়তায় কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট উৎপন্ন হয়। সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের 3টি গতিপথ আবিষ্কৃত হয়েছে। গতিপথগুলো হলো ক্যালভিন চক্র বা C3 গতিপথ, হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ এবং ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। এখন বর্ণনায় আসি ক্যালভিন চক্র বা C3 গতিপথ। পাতার পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে। কোষে অবস্থিত 5 কার্বন বিশিষ্ট রাইবোলুজ 1,5 ডাইফসফেট এর সাথে এই কার্বন ডাই অক্সাইড মিলিত হয়ে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে, কারণ এটি কিছুক্ষণ পরেই ভেঙে যায়। এটি সাথে সাথে ভেঙে 3 কার্বন বিশিষ্ট 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় 3PGA। এর রাসায়নিক সংকেত C3H7O7P। এটি এর গাঠনিক সংকেত। এই 3PGA এটি প্রথম স্থায়ী পদার্থ, তাই এটি C3 গতিপথ। আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি ও NADPH2 ব্যবহার করে 3PGA থেকে 3 ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হয়। এদের থেকে ক্রমাগত বিক্রিয়ার মাধ্যমে একদিকে শর্করা, অপরদিকে রাইবোলুজ 1,5 ডাইফসফেট তৈরি হতে থাকে। প্রতিবার 1 অণু কার্বন ডাই অক্সাইড এই চক্রে প্রবেশ করে। তাহলে 1 অণু গ্লুকোজ তৈরিতে এই চক্র কতবার চলবে? 6 বার। ক্যালভিন চক্র বা C3 গতিপথ। এখানে গ্লুকোজ তৈরি হচ্ছে। এই চক্র বা গতিপথ আবিষ্কার করার জন্য বিজ্ঞানী ক্যালভিন 1961 সালে নোবেল পুরস্কার পান। হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ। কার্বন ডাই অক্সাইড বিজারণের এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ কত কার্বন বিশিষ্ট হতে পারে? এটি অক্সালোক অ্যাসিটিক অ্যাসিড, যা 4 কার্বন বিশিষ্ট, তাই এটি C4 গতিপথ। এটি আবিষ্কার করেন বিজ্ঞানী হ্যাচ। C4 উদ্ভিদ ভুট্টা, অ্যামারান্থাস, মুথা গাছ। C4 উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি, কারণ এদের পাতার উভয় পৃষ্ঠে সূর্যের আলো পড়ে। আলোক পর্যায়ে যেসব বিক্রিয়া ঘটে দেখি। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, ফটোফসফোরাইলেশন ঘটে, ফটোলাইসিস ঘটে এবং আত্তীকরণ শক্তি। অন্ধকার পর্যায়ে যেসব পদার্থ উৎপন্ন হয়, উৎপন্ন পদার্থগুলো হলো 5 কার্বন বিশিষ্ট রাইবোলুজ 1,5 ডাইফসফেট, 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড, 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, শর্করা ও রাইবোলুজ 1,5 ডাইফসফেট।
এই পদার্থগুলো অন্ধকার পর্যায়ে পর্যায়ক্রমে উৎপন্ন হয়। চিত্রের কোষে ক্লোরোফিলের পরিমাণ অনেক বেশি, তাই সালোকসংশ্লেষণের হারও বেশি হবে। এতে দেখা যাচ্ছে সালোকসংশ্লেষণের হার আলোক তরঙ্গের উপর নির্ভরশীল। সব আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয় না, অর্থাৎ এই বিষয়গুলো সালোকসংশ্লেষণকে প্রভাবিত করে। আলো ও ক্লোরোফিল ছাড়াও সালোকসংশ্লেষণ আরো কতগুলো প্রভাবক দিয়ে প্রভাবিত হয়। সালোকসংশ্লেষণের প্রভাবক সমূহ বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রভাবক। এখন এগুলো নিয়ে একটু বিস্তৃত আলোচনা করি। বাহ্যিক প্রভাবক: সূর্যের আলো, তাপ, অক্সিজেন, পানি, রাসায়নিক পদার্থ, সূর্যের আলো এবং কার্বন ডাই অক্সাইড। তাপমাত্রা: নিম্ন তাপমাত্রা অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, উচ্চ তাপমাত্রা অর্থাৎ 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালোকসংশ্লেষণ চলতে পারে না। সালোকসংশ্লেষণের পরিমিত তাপমাত্রা 22 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। 22 ডিগ্রি সেন্টিগ্রেড এর কম বা 45 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি হলে সালোকসংশ্লেষণের হার কমে যায়। অক্সিজেন: অক্সিজেন এর ঘনত্ব বাড়লে সালোকসংশ্লেষণের হার কমে যায়, আর ঘনত্ব কমলে সালোকসংশ্লেষণের হার বেড়ে যায়। পানি: কার্বন ডাই অক্সাইড বিজারণের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন পানি থেকে আসে। পানির ঘাটতি হলে পত্ররন্ধ্রে অবস্থিত রক্ষিক কোষের স্ফীতি ঘটে, যার ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় এবং এর ফলে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড অনুপ্রবেশ বাধাগ্রস্ত হয়। রাসায়নিক পদার্থ: বাতাসে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন বা বিষাক্ত গ্যাস থাকলে সালোকসংশ্লেষণে ব্যাঘাত ঘটবে বা বন্ধ হয়ে যাবে। আলো: পর্যাপ্ত আলো আলোক পর্যায়ের জন্য অপরিহার্য। কার্বন ডাই অক্সাইড: বায়ুতে 0.03 ভাগ কার্বন ডাই অক্সাইড রয়েছে, তবে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে সালোকসংশ্লেষণের হার বেড়ে যাবে। তবে কার্বন ডাই অক্সাইড খুব বেশি বেড়ে গেলে পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যাবে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে সালোকসংশ্লেষণের হারও কমে যাবে। শিক্ষার্থীবৃন্দ, এখন দেখি অভ্যন্তরীণ প্রভাবকগুলো কি কি। এনজাইম: এই প্রক্রিয়ায় বিভিন্ন এনজাইম প্রয়োজন। ক্লোরোফিল: মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে ঘটে, এজন্য ক্লোরোফিল অপরিহার্য। শর্করার পরিমাণ: সালোকসংশ্লেষণ চলাকালীন শর্করার পরিবহন কম হলে তা সেখানে জমা হয়ে থাকে। বিকেলে পাতায় শর্করা বেশি জমা হয়, তখন সালোকসংশ্লেষণ মন্থর হয়ে যায়। পাতার বয়স ও সংখ্যা: কচি ও বয়স্ক পাতায় ক্লোরোফিল কম থাকে, তাই সালোকসংশ্লেষণ কম হয়। বয়স বাড়লে ক্লোরোপ্লাস্টের পরিমাণ বেড়ে যায়, ফলে সালোকসংশ্লেষণ বেশি হয়। আবার পাতা বেশি হলে সালোকসংশ্লেষণের হারও বেশি হয়। পটাশিয়াম: এটি অনুঘটক হিসেবে কাজ করে। পটাশিয়ামের অভাবে সালোকসংশ্লেষণ কমে যেতে দেখা যায়, কারণ পাতা হলুদ হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্বগুলো একটু দেখি। উদ্ভিদের খাদ্য প্রস্তুতে সালোকসংশ্লেষণের গুরুত্ব রয়েছে, কারণ সকল শক্তির উৎস সূর্য। উদ্ভিদ খাদ্য তৈরি করে এই সূর্যালোকের সহায়তায়। প্রাণীর খাদ্য সরবরাহ: প্রাণী নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। আমরা যাই খাই তার সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ থেকে প্রাপ্ত। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবশ্যই সালোকসংশ্লেষণ অপরিহার্য, কারণ এর ফলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এর সঠিক অনুপাত রক্ষা হয়। বায়ুমণ্ডলে 20.95 ভাগ অক্সিজেন এবং 0.03 ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে। এই অনুপাত রক্ষা পাওয়া সম্ভব শুধুমাত্র সালোকসংশ্লেষণের মাধ্যমে। শক্তির উৎস: সূর্য শক্তির উৎস। এই শক্তি উদ্ভিদ এরপর প্রাণীতে পৌঁছায়। মানব সভ্যতার অগ্রগতি এর উপর অনেকাংশে নির্ভরশীল। অন্ন, বস্ত্র, শিল্প সামগ্রী যেমন নাইলন, রেয়ন, কাগজ, সেলুলোজ, কাঠ, রাবার
বিভিন্ন ঔষধ যেমন কুইনাইন, মরফিন, এছাড়া জ্বালানি কয়লা, পেট্রোল, গ্যাস প্রভৃতি এসবই উদ্ভিদ থেকে পাওয়া যায়। সুতরাং সালোকসংশ্লেষণ জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, সালোকসংশ্লেষণ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। এখন এই পর্যায়ে দেখি তোমাদের কিছু মনে আছে কিনা। আমি কয়েকটি প্রশ্ন করছি, উত্তরগুলো আমি আবার বলবো, তখন মিলিয়ে নিবে। জীবনী শক্তি বা বায়ো এনার্জি কি? আমাদের আলোচ্য বিষয়ে প্রথমেই ছিল জীবনী শক্তি হলো জীব কর্তৃক তার দেহে শক্তি উৎপাদন ও ব্যবহারের কৌশল। পূর্ণরূপ এটিপি ও এনএডিপি। এটিপি হলো এডিনোসিন ট্রাইফসফেট, এনএডিপি হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ফটোফসফোরাইলেশন কি? এডিপি এর সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়াই হচ্ছে ফটোফসফোরাইলেশন। এরপরের প্রশ্ন, পানি বিয়োজিত হয়ে কি কি উৎপন্ন হয়? মনে আছে পানির সালোক বিভাজন? এতে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। পঞ্চম প্রশ্ন, C3 উদ্ভিদ ও C4 উদ্ভিদ কি? C3 উদ্ভিদটি দেখি কি মনে আছে? ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ ছিল 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাই যেসব উদ্ভিদে এই চক্রটি সম্পন্ন হয় তাদেরকেই বলা হবে C3 উদ্ভিদ। C4 উদ্ভিদ, হ্যাচ ও স্লেগ চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালোএসিটিক অ্যাসিড। তাহলে শিক্ষার্থীরা, যেসব উদ্ভিদে এই চক্রটি সম্পন্ন হয় তাদেরকেই বলা হবে C4 উদ্ভিদ। সর্বশেষ প্রশ্ন, সালোক সংশ্লেষণে উপজাত হিসেবে কি উৎপন্ন হয়? সালোক সংশ্লেষণে উপজাত হিসেবে উৎপন্ন হয় অক্সিজেন এবং পানি। শেষ পর্যায়ে শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি বাড়ির কাজ। সালোক সংশ্লেষণের আলোক ও অন্ধকার পর্যায়ের বর্ণনা দাও। আশা করি কাজটি আয়ত্ত করবে। এর মাধ্যমে আজকের পাঠটি তোমাদের জন্য আরো সহজবোধ্য হয়ে উঠবে। আজ থেকে 5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয় তখন এখানে কোনো অক্সিজেন ছিল না। আদি উদ্ভিদ এই প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে পৃথিবীকে আমাদের জন্য বাসযোগ্য করে দিয়েছিল। তাই সবুজ বনায়ন তৈরিতে এগিয়ে যাই সকলে একত্রে। ধন্যবাদ তোমাদের অনলাইন ক্লাসে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।